আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 11.4-এর সরল রেখার সমীকরণের আজকে তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমি বইয়ে আর যে অঙ্কগুলো আছে মানে নমুনা প্রশ্ন বাদে 2026 সালের বইয়ে 17 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিলে খুবই সহজভাবে এটা বুঝতে পারবে আর মনে রাখবা এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়। আর আমি আশা করব অবশ্যই আগের দুইটা পর্ব তোমরা দেখেছো, তারপর এটা দেখতেছো, অন্যথায় কিন্তু বুঝতে পারবে না। বিশেষ করে প্রথম পর্বে সূত্রগুলো বুঝিয়েছিলাম, সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় ওটা তোমাকে অবশ্যই দেখতে হবে, নাহলে পারবে না। চলো আমরা শুরু করি। 17 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব আসে পরীক্ষায়। দেখো, দুটি সমীকরণ আমাদের দিয়ে দিয়েছে, বলছে রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পর বলছে রেখাদ্বয়ের চিত্র আঁকো এবং এক্স অক্ষের সমন্বয়ে যে ত্রিভুজ গঠন করে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে খেয়াল করো, দুইটা সরল, এটা মনে করো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এখন একটা সরল রেখা, একটা সরল রেখা, দেখো এই রেখা দুইটা এক্স অক্ষকে সাথে নিয়ে, এই যে এক্স অক্ষ, এটা এক্স অক্ষকে সাথে নিয়ে যে ত্রিভুজ গঠন করে সেটা হলো এটা। মানে অক্ষ মানে রেখা দুইটা এবং এক্স অক্ষ, এই তিনটা মিলিয়ে যে ত্রিভুজ গঠন করে ওই ত্রিভুজটিকে বলা হয় এক্স অক্ষর সমন্বয়ে গঠিত ত্রিভুজ। এই যে এই পাশে দেখো, এই পাশে যে হলুদ কালারের যেটা, এটাকে আমরা বলবো হলো এই সমীকরণ দুইটা বা এই রেখা দুইটা এবং ওয়াই অক্ষর সমন্বয়ে গঠিত ত্রিভুজ। মানে এটা হলো ওয়াই অক্ষ এবং রেখা দুইটা মিলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটা হচ্ছে এটা। আর এক্স অক্ষ এবং রেখা দুইটা মিলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটা হচ্ছে এই পাশের এটা। আবার এইভাবে প্রশ্ন করতে পারে, দেখো এই একটা রেখা, দেখো একটা রেখা অক্ষ দ্বয়ের সমন্বয়ে ত্রিভুজ গঠন করতে পারে। যেমন দেখো এই রেখাটা, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা মিলে এই যে ত্রিভুজটি উৎপন্ন করছেন এই অংশটা, এই অংশটাকে বলা হয় এই রেখা এবং অক্ষদ্বয়ের সমন্বয়ে গঠিত ত্রিভুজ। তা আমাদের কাছে বিভিন্নভাবে এটার ক্ষেত্রফল জানতে চাইতে পারে, যেভাবেই চাক না কেন আমাদের উদ্দেশ্য একটাই, কিভাবে শীর্ষবিন্দুগুলো নির্ণয় করা যায়। শীর্ষবিন্দুগুলো যখনই পেয়ে যাব তখনই ওই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে হাফ মডুলাস দিয়ে আমরা যেভাবে ক্ষেত্রফল বের করতাম ওইভাবে করে নিতে পারবো। চলো আমরা এটা করি, দেখি এটার প্রথম দিকে যা বলছে আমরা সেই কাজগুলো করি। দেখো, দুইটা সমীকরণের ছেদবিন্দু বের করতে বলার মানে হলো এই দুইটা সমীকরণ তোমাকে সমাধান করতে হবে। অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন যে কোনো পদ্ধতিতে তুমি এই সমীকরণ দুটি সমাধান করলে এক্স আর ওয়াই এর যে মান পাবে সেটাই হলো এক্স, এই দুইটা সমীকরণের ছেদবিন্দু। ছেদবিন্দু মানেই সমাধান করা লাগবে, পদ্ধতি যেটাই করো না কেন। তাহলে দেওয়া আছে, আগে তুলে ফেলি। ওয়াই সমান হলো 3x+4, এটা 1 নাম্বার। আবার 3x+y সমান হলো 10, এটা 2 নাম্বার। আগেই দিব না, দিব সাথেই। দেখো প্রতিস্থাপনে করলেই সহজে হয়ে যাবে, y এর মানটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমি 1 এর মান 2 এ বসিয়ে দিই। দেখো 1 এর মান যদি 2 এ বসাই তাহলে এটা হলো y এর মান। দেখো এই যে y এর মান 3x+4, তাহলে y এর জায়গায় বসিয়ে দিব। তাহলে 3x প্লাস y এর জায়গায় কে বসবে, এটা। তাহলে 3x+4 = 10। দেখো আমি যখন 1 নাম্বার থেকে y এর মান 2 নং এ বসাচ্ছি, যখন তার মানে 2 নাম্বারে যেখানে y আছে ওই জায়গাটা শুধু এই যে y এর মানটা বসবে আর বাকি সব ঠিক থাকবে। আমি তো আশা করব তোমরা এই পদ্ধতিগুলো অলরেডি জানো। 3x যোগ করলে হয় 6x, 4 কে ডানে পাঠালে হয় 10 - 4, তাহলে 6x সমান হলো 6, y পক্ষকে 6 দ্বারা ভাগ করলে x এর মান 1। এবার x এর মান একে বসিয়ে দেই। 1 2 যে কোনো জায়গায় বসালেই হয়, একে বসালে একটা লাইন কম হবে। x এর মান একে বসানোর মানে হলো যেখানে x আছে সেখানে 1 বসবে। তাহলে 3 × 1 + 4, 3 একে 3 আর 1 4, 3 আর 4 7। তাহলে আমরা দেখো x এর মান পাচ্ছি 1, y এর মান পাচ্ছি হলো 7। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক, x এর মান 1, y এর মান 7, তাহলে 1, 7, এটা। এবার আমাকে কি বলছে, বলছে যে এদের চিত্র আঁকতে বলছে, রেখা দুটার চিত্র আঁকতে বলছে। দেখো
রেখাদ্বয়ের চিত্র আমি বলছিলাম, তুমি যদি এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করে নিয়ে আঁকতে চাও আঁকতে পারবে, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ঢাল দিয়ে বের করবা, সেটাও করতে পারবে। আমি আবার ঢাল দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। দেখো ছেদাংশ কত, এখানে দেখো ছেদাংশ হলো 4, তাহলে তুমি 4-এ চলে যাবা। 1 2 3 4, এই 4-এ গেলাম। এবার দেখো ঢালের জায়গা আছে 3/1। আমরা জানি ঢাল মানে হলো ওঠা বাই হাঁটা। তাহলে ওই যে 4 বিন্দু আছে, এই 4 বিন্দু থেকে আমরা 3 একক উঠবো এবং 1 একক হাঁটবো। উঠাম প্লাস যেহেতু, তাহলে উপরে যেতে হবে। 1 2 3 আর 1 একক হাঁটলে এটা। এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দেই, তাহলেই সরলরেখাটা পেয়ে যাবো। কিন্তু এইভাবে যদি তোমার নাম্বার না দেয়, যেহেতু এখানে রেখাচিত্র আঁকতে বলছে, বাধ্যতামূলক আঁকতে বলছে, তাহলে এটা আমরা এক্স অক্ষের ছেদবিন্দু দিয়ে আঁকি। যদি আমাদের আঁকতে না বলে, আমরা আমাদের সুবিধার জন্য এঁকে নেই, সেক্ষেত্রে আমরা ইচ্ছা মতো যেভাবে মন চায় আঁকবো। দেখো তাহলে 1 নং এর মধ্যে দেখো, 1 নং এ এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দেখো, এক্স এর মান যদি 0 বসাই, তাহলে ওয়াই এর মান পাবো কত? এটাই তো, ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু 0 প্লাস 4। তার মানে ওয়াই এর মান আসতেছে শুধু 4। এটা 0 0 এর সাথে 4 যোগ করলে 4ই হবে। তাহলে আমরা লিখতে পারি ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের, আমরা বলছিলাম যে ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করলে এক্স এর মান 0 বসাও। তো ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো 0,4। এবার 1 নং এ ওয়াই এর মান 0 বসাবো। আবার ওয়াই ইকুয়াল টু 0 হলে, দেখো তো ওয়াই ইকুয়াল টু 0 হলে কি হয়? এটা 0, 4 এই পাশে আসবে, -4 হবে। পরে 3টা ভাগ হয়ে যাবে নিচে, -4/3। তাহলে ওয়াই সমান হলো -4/3। একবারে লিখে দিলাম। আমি আশা করবো তোমরা এটা বুঝবে, এত ডিটেলস লেখা লাগবে না এটা। তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষের ছেদবিন্দু, এটা হলো এক্স অক্ষের ছেদবিন্দু 0, -4/3। এবার বিন্দু বসিয়ে দাও। দেখো প্রথমটা হলো 0,4, ডানে বামে যাব না, 4 একক উপরে যাবে, 1 2 3 4। পরেরটা হলো তোমার এখানেও এটা ভুল লিখছি তো, কোনটা ভুল লিখলাম? এটা ভুল লিখছি, এটা ওয়াই না, এটা তো এক্স হবে। যাই হোক, এটা এক্স হবে, এটা হবে এক্স, তাহলে এটা হবে -4/3 আর এটা 0। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যাবো হলো 4/3। 4/3 মানে কি বলতো? দশমিক বের করবো, দেখবে 1-এর থেকে সামান্য একটু বেশি হবে 4/3 মানে, আর -4/3 মানে বাম দিকে আসবো। তাহলে 1 থেকে সামান্য একটু বেশি আসবো, আর ওয়াই অক্ষ বরাবর যাব না। এইবার এই দুটা যোগ করে দিই, এবার এই দুই বিন্দুটা যোগ করে দিই। দেখো এটা কিন্তু আমি তখন ওইভাবে দেখাইলাম, তখন কিন্তু এদিক দিয়ে গেছিল, একই আসবে। এবার 2 নম্বর সমীকরণ দেখো, 2 নম্বর সমীকরণটা কত? এটা এখানে তো লিখেছি। তাহলে 2 নং এ x ইকুয়াল টু 0 হলে y সমান 10। একটু খেয়াল করো, এখানে যদি তুমি x এর জায়গায় 0 বসাও, তো এটা টোটালটা 0 0 লিখে কি না লিখে কি, তাহলে y এর মান 10 আসবে। তার মানে x এর মান 0 হলে y এর মান 10। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো যেহেতু x 0 বসিয়েছি, তাহলে এটা y অক্ষের ছেদবিন্দু, বিন্দু হবে হলো তাহলে 0,10। এবার যদি x অক্ষের ছেদবিন্দু খুঁজি, তাহলে এবার y এর মান 0 বসাবো কোথায়? 2 নম্বরে। আবার y সমান 0 হলে, দেখো y এর মান এখানে 0 0 বসিয়ে দিব, তো এটা 0, এই 3 ডানে চলে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 10/3। তাহলে আমরা পাবো হলো x ইকুয়াল টু 10/3। তাহলে আমরা লিখতে পারি x অক্ষের ছেদবিন্দু, বারবার বলতেছি x অক্ষের ছেদবিন্দু মানে y 0 হবে, y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক x 0 হবে। x অক্ষের ছেদবিন্দু 10/3, 0 আর বসাও এটা, এই বিন্দুটা 0,10, 0 10 ঘর উপরে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওরে বাবা, আমি ভাবছিলাম মানে পার হয়ে যাবে এটা, যাই হোক শেষ পর্যন্ত হয়ে গেছে। আর 10/3 মানে কি? 3.3, 3.33333। 10 10 3.3 ঘর ডানে যাবে, 1 2 3, আর এই 3 ভাগের 1 ভাগ, যেহেতু 10.333, আর ও অক্ষ বরাবর কোথাও যাবে না। তাহলে এই দুইটা বিন্দু এখন যোগ করব। কই গেল এটা? এটা তাহলে পেয়ে গেলাম
এবার দেখো এক্স অক্ষের সমন্বয়ে বলছে, তার মানে আমার এই যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু লাগবে। তো সেটা বোঝার চেষ্টা করো। এইটা এ বিন্দু লাগবে, বি বিন্দু লাগবে এবং সি বিন্দু লাগবে, তাহলে আমি এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। আমাকে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। সমীকরণ দুইটা এবং এক্স অক্ষ এই তিনটা মিলাই যে ত্রিভুজ গঠন করছে সেটা। যদি ওয়াই অক্ষের সমন্বয়ে বলতো তাহলে এই যে চিপার মধ্যে যতটুকু ততটুকু, মানে সরল রেখা দুইটা সাথে ওয়াই অক্ষকে নিতে হতো। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক অলরেডি আমার জানা। দেখো এ ধর, এটা এ দিয়ে দিলাম, যাও নাম যেহেতু এখানে দিয়েছে, এটা এ বিন্দু। বি বিন্দু, এটা প্রথমটার এক্স অক্ষের ছেদবিন্দু। দেখো প্রথমটার এক্স অক্ষের ছেদবিন্দু কোনটা? এটা না? এটা তো ওয়াই অক্ষের ছেদবিন্দু, এক্স অক্ষের, হ্যাঁ এটা, এটা বি, এটা তাহলে ধরলাম বি। আর সি হলো দ্বিতীয়টার এক্স অক্ষের ছেদবিন্দু। দ্বিতীয়টার এক্স অক্ষের ছেদবিন্দু হলো 10/3,0। তাহলে এটা কিন্তু সি বিন্দু, এটা হলো সি বিন্দু। এখানে সি বিন্দু একটু সুন্দর করে দিও। আমি আগে আবার নতুন করে ধরে নিতাম, এখানে মনে করি এ হবে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা আবার লিখে নিলে হতো, কিন্তু আমি আবার লিখবো না। একবার লিখছি তো একবারে কাজ হয়ে যাবে। এখন তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ মডুলাস। দেখো এ বিন্দু থেকে ঘড়িকাটার বিপরীতে ঘুরলেই হবে। এ বি সি ঘড়িকাটার বিপরীতে আছে। এ বিন্দুটা কি 1,7, 1,7। বি হলো 4/3 -4/3,0, আর সি হলো 10/3,0, 10/3,0, আবার 1,7 লিখতে হবে। এমন জায়গায় লিখলাম যে লাইন ধরতেছে না, ওই পাশে লিখলেই ভালো হতো। আমি একটু খেয়াল করো, দেখো এটার সাথে এটা গুণ করলে 0 হবে, এটার সাথে এটা গুণ করলে 0 হবে, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 7×10 কত? 70/3। তো আমি এর পাশে লিখি, তাহলে হাফ 70/3। এরপরে দেখো এদিকে আর গুণ করা লাগবে না। এবার এগুলোর গুণফল কি? মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, বলছিলাম না? এইটা যখন গুণ করব তাহলে 4×7 28/3, -28/3 হবে, কিন্তু আমি লিখবো +28/3। আর এটার গুণফল 0, এটার গুণফল 0 লাগবে না। তাহলে তাহলে +28/3, +28/3। তাহলে লসাগু করলে আমরা পাচ্ছি হলো 3, 70 আর 28 যোগ হয়ে যাবে, 70 আর 28 হচ্ছে 98, 98/6। কাটাকাটি করা যায় 2 দিয়ে, 49 / কত? 3। এত বর্গ একক, এত বর্গ একক। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আমার যদি হিসাবে ভুল হয় তোমরা হিসাবটা ঠিকভাবে করে নিও, নিয়মটা বুঝলেই চলবে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এই যে এক্স অক্ষের সমন্বয়ে ওয়াই অক্ষের সমন্বয়ে বললে কি বুঝায়, এটা কি বললে আমরা কিভাবে সমাধান করব, এটা ধরতে পারলেই হবে। কারণ প্রশ্ন তো আর হুবহু এটা আসবে না, পরিবর্তন হয়ে আসে। এবার দেখো 18 নাম্বার, এটা খুবই সহজ প্রশ্ন। দেখো বলছে যে তিনটা সমীকরণ দিয়েছে, একটা দিয়ে বলছে যে দেখাও যে রেখা তিনটি সমবিন্দু। তিনটা রেখা সমবিন্দু হওয়ার মানে কি? যদি তিনটা রেখার যে মানে তিনটা সমীকরণের যে রেখা আমরা পাবো, প্রত্যেকটাই তো একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। তা এই সরল রেখা তিনটা যখন একটা বিন্দু দিয়েই যাবে, তখন আমরা ওই তিনটা সরল রেখাকে বলি সমবিন্দু। মানে এই সরল রেখাটা, এই সরল রেখাটা এবং এই সরল রেখাটা যখন তিনটা সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে যায়, তখন আমরা ওই সরল রেখা তিনটিকে বলি সমবিন্দু। এটা সমবিন্দু প্রমাণ করার জন্য একটু কি করব দেখো ভালো করে। আচ্ছা, আমি যদি এইটা আর এটার সমাধান করি, এই দুইটা সরল রেখা বা এই দুইটা সমীকরণ যদি আমি সমাধান করি, তাহলে ছেদ বিন্দু পাবো না? দেখো তো, আমি দুইটা সরল রেখা সমাধান করলে যে ছেদ বিন্দু পাবো, ওই ছেদ বিন্দু দ্বারা 3 নাম্বার রেখাটা যদি সিদ্ধ হয়, মানে তিন নাম্বার সরল রেখার এক্স এবং ওয়াই এর জায়গা ওই ছেদ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা বসিয়ে দিলে যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়, তাহলে ওই তিনটা রেখাকে আমরা সমবিন্দু বলে দিব। তাহলে খুবই সহজ, যে কোনো দুইটা সমীকরণ আমি সমাধান করব, পরে এক্স আর ওয়াই এর যে মান পাবো সেটা দিয়ে 3 নাম্বারকে সিদ্ধ করব, যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তিনটা রেখা সমবিন্দু। অথবা তোমার যদি হাতে অনেক সময় থাকে, অনেক বেশি সময় নিয়ে করতে চাও, তাহলে 1 আর 2 সমাধান করবা, যে সমাধান তুমি পাবা এক্স আর ওয়াই এর মান। যদি 2 আর 3 সমাধান করলে একই সমাধান আসে, তখন আমরা বলতে পারবো এই তিনটা সমীকরণ বা তিনটা সরল রেখা হচ্ছে সমবিন্দু বা একই বিন্দু দিয়ে অতিক্রম করে।
তো ওইটা বড়, সমাধান করতে তো এমনিতেই সময় লাগে। তাই এখানে আমরা প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে দেওয়া আছে, লিখো 2y - x = হলো 2, এটা 1 নম্বর সমীকরণ। বললাম y, লিখলাম x। আরেকটা দেওয়া আছে কি y + x = 7, y + x = 7, এটা হলো 2 নাম্বার। এবং আরো একটা দেওয়া আছে y = 2x - 5, y = 2x - 5, এটা হলো 3 নাম্বার। তোমার ইচ্ছা 1 আর 2 সমাধান করবা, নাকি 2 আর 3 সমাধান করবা, নাকি 1 আর 3 নং সমাধান করবা, এটা সম্পূর্ণই তোমার ইচ্ছা, কোনো বাধ্যবাধকতা নেই। 1 আর 2 যদি সমাধান করি তাহলে খুব সহজে হবে, অপনয়ন পদ্ধতিতে করলেই x x কেটে যাবে। তাহলে আমি 1 ও 2 যোগ করে পাই। 1 আর 2 সমাধান করতেছি, দেখো 1 ও 2 যোগ করে পাই। দেখো আমি যদি যোগ করি তাহলে x x কাটা যাবে, y + y কত হবে 3y, সমান হলো 7 আর 2 কত 9। তাহলে y এর মান আমরা পাচ্ছি 9/3, মানে হলো 3। তাহলে আমরা অলরেডি y এর মান পেয়ে গেছি। এবার y এর মান 1 এ বসিয়ে দেই, না 2 এ বসাবো, মাইনাসের মধ্যে বসাবো না, y এর মান 2 এ বসিয়ে, তুমি যেটাই বসাও সেটাই বসাইলেই কিন্তু হবে। আমি প্লাসের মধ্যে বসাতে যাচ্ছি, y এর মান কত 3 + x = 7। তাহলে সুতরাং x = হবে কত 7 - 3, 7 - 3 মানে কি 4। তাহলে অলরেডি সমাধান পেয়ে গেছি। তাহলে আমরা লিখি 1 ও 2 এর ছেদবিন্দু 4, এটা কত 3। তার মানে 1 ও 2 নং সমীকরণ বা সরলরেখা এই 4,3 বিন্দুতে ছেদ করে যায়, মানে এই দুইটা 4,3 বিন্দুতে ছেদ করে গেছে। এখন আমি দেখতে চাচ্ছি 4,3 বিন্দু এইটার উপরে অবস্থিত কি না। তাহলে 3টা এক বিন্দু দিয়ে গেল, প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি এখন লিখতে পারি 4,3 বিন্দু দ্বারা 3 নং সমীকরণ সিদ্ধ হলে রেখা 3টি সমবিন্দু হবে। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখি, 3 নং এর লেফট হ্যান্ড সাইডে আছে y, y এর মান কত 3। আর রাইট হ্যান্ড সাইডে আছে কি, রাইট হ্যান্ড সাইডে আছে হলো 2x - 5। এবার x এর জায়গা মান বসিয়ে দাও, x এর মান কত 4। তাহলে 2 × 4 - 5, 4 দুগুণে কত 8 - 5, তাহলে 3। দেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি সুতরাং রেখাত্রয় সমবিন্দু। আমি আশা করব বুঝতে পারছো। এখন হ্যাঁ এটুকুই চেয়েছে, আর কিছু দরকার নেই, হয়ে গেছে। এখন পরেরটা দেখো, এই প্রশ্নটা তুলনামূলক বড়, অন্য অঙ্কগুলো থেকে যথেষ্ট বড়। কারণ এটা দেখো কি বলছে, 4টা সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এটা একটা চতুর্ভুজের 4টা বাহু নির্দেশ করে। এখন বলছে চতুর্ভুজটি আঁকবে এবং ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করবে। মানে ক্ষেত্রফল নির্ণয় করব 3টা উপায়ে, 3 ভাবে। প্রতিবার যদিও ক্ষেত্রফল সেম আসবে, কিন্তু 3টা উপায়ে বের করতে হবে। দেখো তুমি যদি চাও চতুর্ভুজটি আগে আঁকবে, তাহলে তোমার পরিশ্রম বেশি হয়ে যাবে। দেখো আমরা চতুর্ভুজটি আঁকা যেহেতু 4টা বাহু নির্দেশ করতেছে এটা, তাহলে তুমি চিন্তা করো এরকম যদি হয়, এই যে 4টা সমীকরণ, এখানে একটা সমীকরণ, 2টা সমীকরণ, 3টা 4টা, এই 4টা সমীকরণ পরস্পরের সাথে যে ছেদ করে, এই ছেদবিন্দুগুলো যদি আমি কোনোভাবে নির্ণয় করতে পারি, তাহলে শুধু ছেদবিন্দুগুলো দিয়ে আমি কি চতুর্ভুজটা এঁকে ফেলতে পারবো না খুব সহজে? তাহলে একই সাথে আমার 2টা কাজ হবে। যখন শীর্ষবিন্দুগুলো আমার জানা হয়ে যাবে, তখন চতুর্ভুজের ক্ষেত্রফল আমি কিন্তু একটা পদ্ধতিতে সহজেই বের করতে পারবো। আবার যদি আমি একটা কর্ণ বের করি, বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে ত্রিভুজের সাহায্যে ক্ষেত্রফল বের করা সম্ভব, √s × s - s - b s - c দিয়ে। এপাশ 2টা আলাদা করে বের করলে, যোগ করলে হয়ে যায়। কিন্তু যেহেতু 3টা পদ্ধতি চেয়েছে, তাহলে তুমি নিশ্চিত থাকো এটা বর্গ, রম্বস অথবা আয়ত কিছু একটা হবে। যদি আয়ত হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়েও ক্ষেত্রফল বের করা যাবে। যদি বর্গ হয় তাহলে বাহু স্কয়ার দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে। আর বর্গ হলে একটা অংশের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আবার বর্গ হলে হাফ × কর্ণদ্বয়ের গুণফল দিয়েও ক্ষেত্রফল বের করা যায়।
আগে আমরা দেখি, আগে সমাধান করে ছেদবিন্দুগুলা বের করি, তাহলে আমরা বুঝে ফেলবো যে আসলে আমাদের কিভাবে বের করতে হবে। দেওয়া আছে দেখো, y সমান হলো x প্লাস 3, এটা 1 নম্বর সমীকরণ। আবার y ইকুয়াল টু x মাইনাস 3, এটা 2 নম্বর। আবার y সমান হলো মাইনাস x প্লাস 3, এটা 3 নম্বর। এবং সর্বশেষ যেটা আসে সেটা হলো y ইকুয়াল টু মাইনাস x মাইনাস 3, এটা হলো 4 নম্বর। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা সমীকরণ দুইটার সাথে সেট করবে। 1 নম্বর সমীকরণ হয় 2 3 এর সাথে সেট করবে, না হলে 3 4 এর সাথে সেট করবে, দুইটার সাথে সেট করবেই করবে। তা এখন কে কার সাথে সেট করবে সেটা সমীকরণ দেখে বোঝা সম্ভব এইগুলার ক্ষেত্রে। কিন্তু অনেক সময় আছে তুমি চিত্র না এঁকে বুঝতে পারবে না কার সাথে কে সেট করছে, কিন্তু এখানে বলা যাবে। এখানে কিভাবে বলা যাবে দেখো, y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে যদি আমি তুলনা করি, দেখো 1 আর 2 পরস্পর সমান্তরাল। দেখো ঢাল সমান, এখানেও ঢাল 1, এখানেও ঢাল 1, আর y অক্ষের ছেদাংশ ভিন্ন ভিন্ন। আমি কিন্তু এর আগে একটা অঙ্ক করানোর সময় বলে দিয়েছি, যদি দেখো y অক্ষের ছেদাংশ ভিন্ন কিন্তু ঢাল একই, তার মানে এরা পরস্পর সমান্তরাল, মানে এরা সমান দূরত্ব বজায় রেখে চলতেছে, এদেরকে কখনোই সমাধান করা যাবে না, এদের কোনো ছেদ বিন্দু পাওয়া যাবে না। তাহলে 1 এর সাথে 2 কে আমি হাজারও চেষ্টা করলেই সমাধান আমি করতে পারবো না। তাহলে 1 এর সাথে 3 কে একবার সমাধান করব, আবার এটা একটা ঢাল সমান না, তাহলে 1 এর সাথে 4 কে একবার সমাধান করব, তাহলে 2টা বিন্দু পাবো। এবার 2 এর সাথে 3 কে একবার সমাধান করব, 2 এর সাথে 4 কে একবার সমাধান করব, তাহলে আর 2টা বিন্দু পাবো। তাহলে কয়টা হলো? 4টা বিন্দু পেয়ে গেলাম। দেখো তুমি যদি 3 এর সাথে 4 সমাধান করার চেষ্টা করো, কখনোই পারবে না, কারণ এটার ঢাল -1, এটার ঢাল কত? -1। y ইকুয়াল টু mx প্লাস c, m এর জায়গায় -1 আছে 2 জায়গা। তাহলে এটা দেখলে এমনিতেই বোঝা যায়। তাহলে আমরা এখন সমাধান করা শুরু করি। তাহলে 1 এর সাথে 3 এর সমাধান, এটা একেবারেই শর্টকাটে আমি করব। 1 ও 2 সমাধান করে পাই, এটা মুখে মুখে সমাধান করা সম্ভব, কারণ এটা এতটাই সহজ। x ইকুয়াল টু, দেখো আমি যদি 1 আর 3 সমাধান করি, 1 আর 2 লিখলাম কেন? বললাম 3 করব, লিখলাম 2। দেখো এই দুইটা যদি আমি যোগ করি, তুমি মনে মনে চিন্তা করো, 1 নং আর 3 নং তুমি যোগ করতেছো, x x কাটা যাবে, y y যোগ করলে 2y, 3 3 যোগ করলে 6, 2y সমান 6, তাহলে y এর মান আসবে কত? 3। আর y এর মান যদি তুমি এখানে 3 বসাও, তাহলে 3 এই পাশে আসলে 3 - 3 0 হবে, তাহলে x এর মান হবে 0, y এর মান আসবে কত? 3। কথা কি বুঝতে পারছো? এবার 1 আর 4 সমাধান করলে দেখো, 1 ও 4 সমাধান করে পাই। দেখো 1 এর সাথে 4 যোগ করো মনে মনে, এখানেও x আর এটা কেটে যাবে, 3 আর -3 ও কেটে যাবে, তাহলে 2y সমান হলো 0, তাহলে y এর মান আসবে 0। আর y এর মান যদি তুমি 0 বসাও, তাহলে x ইকুয়াল টু আসবে -3, এটাই ভাষা গেলে -3, তাহলে x ইকুয়াল টু হবে -3, y ইকুয়াল টু হবে 0। তুমি 2 লাইন করে দিতে চাইলে করে দাও, সমস্যা নেই, কিন্তু এটা অনেক বড়, আমি এটা করতেছি না, তাহলে অনেক সময় লেগে যাবে। এবার 2 ও 3 সমাধান করে পাই, 2 ও 3 সমাধান করে পাই। তোমরা চেষ্টা করে দেখবো যে মুখে মুখে করতে পারো। 2 আর 3 যোগ করলে x x কাটা, এটা এটা কাটা 0, এখানে y এর মান 0 আসবে। আর y এর মান যদি 0 বসাও, তাহলে x ইকুয়াল টু এইটা এই পাশে চলে গেলে +3 হবে, তাহলে x ইকুয়াল টু হবে 3, y এর মান আসবে 0। এবার 2 ও 4 সমাধান করব, 2 ও 4। দেখো 2 আর 4 সমাধান করলে এটার সাথে এটা, এটা এখানেও x x কেটে যাবে, -3 - 3 কত হবে? -6, 2y সমান -6, তাহলে y সমান কত? -6 ডিভাইডেড বাই 2 কত? -3, তাহলে y এর মান -3 পেয়ে গেছি। এখন তুমি যদি y এর মান এখানে -3 বসাও, এই -3 ওই -3 এর কাছে যে হয়ে যাবে +3, তাহলে কাটাকাটি হয়ে 0 হবে, তাহলে এখানে পাবো x এর মান 0, y এর মান -3। আমি এখানে দেখো সেট বিন্দুগুলোর নামকরণ করিনি, কারণ আমি সিরিয়াল মেনটেন করে নামকরণ করব, এ বি সি ঘড়ি কাঁটার বিপরীত দিকে এ বি সি ডি, এই প্রক্রিয়া মানবো, যার কারণে আমি এখনো লিখিনি। এখন বিন্দুগুলো স্থাপন করব, স্থাপন করলে আমি বুঝতে পারবো যে এ কোথায়, বি কোথায়, সি কোথায়, ডি কোথায় দিতে হবে। চলো শুরু করি বিন্দুগুলো স্থাপন করা। 0,3, ডানে বামে যাব না, 3 একক উপরে, 1 2 3, এটা হলো তোমার কত? 0,3, 0,3।
-3,0 3 একক বামে উপর নিচে যাবে না। 1 2 3 এই যে 3 একক বামে উপর নিচে না যাব। 3 একক ডানে উপর নিচে যাব না। 1 2 3 এটা 3 একক ডানে উপর নিচে যাব না। ডানে বামে যাব না, 3 একক নিচে। ডানে বামে যাব না, 3 একক নিচে, মানে 0, -3। দেখো তো, এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, আর এটাকে যদি ডি বলি, তাহলে তো খুবই ভালো হয়, এ বি সি ডি। এখন তুমি আমাকে বলো, আমি যখন এগুলো যোগ করব, এর সাথে বি, বি এর সাথে সি, আবার সি এর সাথে কত হবে ডি, এর সাথে ডি, আবার ডি এর সাথে এ, তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে বর্গক্ষেত্র হচ্ছে। তা আমি এখন লিখি যে মনে করি 1 ও 2 এর ছেদবিন্দু, এটাকে তো আমরা এ বলেছি তাই না? হ্যাঁ, এটাকে এ বলেছি। এ হলো 0,3, -3,0 দেখো, -3,0 এটা কার? 1 ও 4 এর ছেদবিন্দু। 1 ও 4 এর ছেদবিন্দু হলো বি, -3,0। এই যে সি বিন্দু 0, -3, 0, -3, এটা কিন্তু 2 আর 4 এর। তাহলে 2 ও 4 এর ছেদবিন্দু, 2 ও 4 এর ছেদবিন্দু সি হলো তোমার 0, -3। এবং তোমার একটাই বাকি আছে, 2 আর 3 এর ছেদবিন্দু। 2 ও 3 এর ছেদবিন্দু ডি হলো 3,0। দেখো আমি কেন এটা বলছি, তুমি সবসময় ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিবা, তাহলে ক্ষেত্রফল ধনাত্মক আসবে। যদি ঋণাত্মক দিকে নাও, এদিকে নাও, ঘড়ি কাঁটার দিকে যদি নাও, তাহলে ক্ষেত্রফল ঋণাত্মক আসবে। আর যদি তুমি এমন করো, দেখো তুমি যদি এভাবে বলতে, জিনিসটা কি হতো দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে কি হতো একটু খেয়াল করো। এ, ঠিক আছে, এটা এ, তারপর বি, বি এর পর 3,0, দেখো এ বি সি ডি, এ বি সি ডি, এমন হইতো। এটা কোনো চতুর্ভুজই হইতো না, ক্ষেত্রফলই তুমি পাইতে না। তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে নিয়ে থাকো, তাহলে ধনাত্মক ক্ষেত্রফল পাবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে দিকটা মেনটেন করো, তাহলে ক্ষেত্রফলের সাংখ্যিক মান একই আসবে, শুধু ঋণাত্মক আসবে। আর তুমি যদি উল্টা পাল্টা সাপের মতো যাও, এ বি ডি সি, এ বি সি ডি এমনে যাও, তাহলে সেটার ক্ষেত্রফলই আসবে না, ধনাত্মক ঋণাত্মক কোনোটাই না, আর এটা সরাসরি 0 পাবে। তো এই জন্য আগে অবশ্যই রাফের মধ্যে তুমি একটু দেখে নিবা, তারপর লিখবা। এখন দেখো, 3টা পদ্ধতিতে চেয়েছে না, কোনো ব্যাপার নাই, 3টা না 4টা পদ্ধতিতে আমরা বের করে দিতে পারবো, যেহেতু বর্গক্ষেত্র। 4টা না 5টা পদ্ধতিতে তুমি বের করতে পারবো। এই যে প্রত্যেকটা পার্ট দেখো তো, এই 4টা অংশ আছে না, এই 4টা অংশের একটা অংশের ক্ষেত্রফল বের করে 4 দ্বারা গুণ করো, 4টার ক্ষেত্রফল বের হয়ে যাবে। বিষয়টা খেয়াল করো, এই যে ত্রিভুজ না, এটা তো 0 0, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। দেখো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটার ভূমি হলো 3, উচ্চতাও 3, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হলো একটার ক্ষেত্রফল। তাহলে এরকম কয়টা আছে? 4টা। তাহলে 4 দিয়ে আবার গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো, 3 3 9 9 2 18, 18 বর্গ একক। এটা একটা পদ্ধতিতে বের হয়ে গেছে, কিন্তু আমরা এটা করব না, কারণ এটা করলে তোমার তোমার বইয়ে যেহেতু পদ্ধতিটা নাই, 4টা অংশে ভাগ করে করবা, তাহলে তোমার নাম্বার যদি না দেয়, তাহলে আমাদের পরিচিত পদ্ধতিতে লিখবো। প্রথমে একেবারেই সহজ পদ্ধতি যেটা, সেটা এখানে লিখি, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। এখনো বর্গক্ষেত্র বলবো না, বর্গক্ষেত্র আগে বাহুগুলোর দৈর্ঘ্য বের করে সবগুলো বাহু সমান হলে তখন বর্গক্ষেত্র বলবো। চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ 0,3 -3,0 0, -3 3,0 আবার 0,3 হাফ 0 +9 0 +9, দেখো -9 হয়ে যাবে +9, 0 -9 আবার হয়ে যাবে +9, এই 0 লিখব না। 4 9 কত? 36/2 কত হবে? 18 বর্গ একক। ওই যে দেখাইলাম না আমি, এখানে যে বের করলাম 18 আসছিল, মনে করে দেখো। তাহলে একটা পদ্ধতি হয়ে গেছে। এখন ত্রিভুজের সাহায্যে নির্ণয় করতে গেলে এটা একটু বড় হবে, কারণ আমার বাহুর দৈর্ঘ্যগুলো সব বের করতে হবে, কিচ্ছু করার নাই। দেখো এবি বিসি সিডি ডিএ
সবগুলো বের করবো, যেহেতু একই পদ্ধতিতে আগে দেখে দেখে একবার লিখবো। দেখো এবি, এবি এর দিকে তাকাও, এই যে এবি না, তাহলে ভুজদ্বয়ের পার্থক্যের স্কোয়ার প্লাস কটিদ্বয়ের পার্থক্যের স্কোয়ার, তাহলে এই দুটার পার্থক্য হলো -3, এই দুটার পার্থক্য -3 তার স্কোয়ার, তাহলে √3 - 0 হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার। তুমি একটু কষ্ট করে বিন্দুগুলো বসিয়ে নাও। আচ্ছা, আমি 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 বসিয়ে নিই, দেখো আমি বসিয়ে নিচ্ছি। এখানে এ কি ছিল 0, 3, এ হলো 0, 3, এই হ্যাঁ এগুলোই ছিল 3, 0 - 3। এটাই। এবার তাহলে ঝামেলা কম হবে। এবার দেখো তো, এটা 9, এটাও কত 9, 9 আর 9 18, √18। এবার বিসি এর দিকে তাকাও, বিসি -3, 0, তাহলে -3 - 0 হোল স্কোয়ার প্লাস তোমার 0 + 3 তার হোল স্কোয়ার, 0 + 3 তার হোল স্কোয়ার। মনে আছে না কোটিদ্বয়ের পার্থক্য, এটা থেকে এটা বিয়োগ দিলে +3 তো হয়। তো -3 কে বর্গ করলেও 9, +3 কে বর্গ করলেও 9, 9 আর 9 যোগ করলে 18, সবগুলো 18 হবে, এটা বুঝাই যাচ্ছে। সিডি 0 - 3 হোল স্কোয়ার প্লাস -3 - 0, তাহলে এটাও √18 হবে। আর সর্বশেষ আছে ডি এ, মানে 0 - 3 সব একই, 3 - 0, তাহলে এটাও √18। খেয়াল করছো যে, আচ্ছা এটা বর্গ হোক বা রম্বস হোক, আমি যদি বাহু স্কয়ার দিয়ে ক্ষেত্রফল বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে বর্গ এটা প্রমাণ করতে হবে। আর যদি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল দিয়ে বের করতে চাই তাহলে বর্গ না রম্বস এটা আমাকে না বললেও চলবে। কিন্তু কর্ণ যদি বেরই করব তাহলে আমি বর্গ কিনা এটা প্রমাণ করে দিই। দেখো আচ্ছা কর্ণ বের করি, কর্ণ এসি, কর্ণ এসি সমান √0, 0 - 3 + 3, 0 - 0 + 3 + 3 হোল স্কয়ার। দেখো এই দুইটার পার্থক্যের বর্গ প্লাস এই দুটার পার্থক্যের বর্গ, তো এখানে কত আসছে 0, 3 আর 3 6 এর স্কয়ার 36, 36 কে বর্গ করলে কত হয় 6। আর কর্ণ বিডি, কর্ণ বিডি হবে হলো আবার দেখো -3 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 তার হোল স্কয়ার। তাহলে এখানেও দেখো, এখানে কিন্তু ভুল করো না, -6 হোল স্কয়ার, স্কয়ার রুট কেটে দিলে -6, এটা বলো না কিন্তু, এটা কিন্তু আমরা জানি √x² এর মানে হলো মডুলাস অফ x, তার মানে √−6 এর স্কয়ার মানে হলো মডুলাস অফ -6, মানে ফলাফল শুধু +6 নিতে হবে, তাহলে এটা শুধু +6 আসবে। তাহলে দেখো কর্ণদ্বয় সমান হয়ে গেল, কর্ণদ্বয় সমান হলে আমরা বলতে পারি সুতরাং ABCD একটি বর্গ, ABCD একটি বর্গ, দেখো বর্গ। তাহলে আমি এখন এক কাজ করি, তাহলে সুতরাং ABCD এর ক্ষেত্রফল সহজ একটা পদ্ধতিতে বের করি। ABCD এর ক্ষেত্রফল বাহু স্কয়ার AB² বর্গ একক কত √18, √18 তার হোল স্কয়ার বর্গ একক মানে 18 বর্গ একক, এটা একটা আছে মানে একই। দেখো এবার হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল দিয়েও কিন্তু বের করা সম্ভব, কিন্তু আমি যদি এই যে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল দেখো 6 6 36 ভাগ 2 মানে 18ই হবে, কিন্তু টিচাররা মন খারাপ করবে, কারণ টিচাররা তো প্রশ্নটা দিছেই যে তুমি ত্রিভুজের সাহায্যেও বের করো এই আশা নিয়ে, তা আমরা তাদেরকে হতাশ করবো না। যাও ত্রিভুজের সাহায্যে বের করার জন্য একটু খেয়াল করো চিত্রটার দিকে। এবি জানি অলরেডি, এডিও জানি, বিডিও জানি, তাহলে এবি বিডি ডিএ, এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এবিডি এর ক্ষেত্রফল আগে বের করি, এবিডি, এবিডি ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস সমান, দেখো এবিডি, তাহলে এবি প্লাস বিডি প্লাস ডিএ, এবি হলো √18 প্লাস বিডি, বিডি হলো 6 প্লাস ডিএ, ডিও হলো √18 ডিভাইডেড বাই কত 2। আচ্ছা এটা একটা কাজ করি আমরা, √18 ক্যালকুলেটর নাই যেহেতু আমি মুখে মুখে হিসাব করবো, তাহলে √18 দুইটা √18 প্লাস 6 নিচে হলো 2, দেখো একটা আর একটা যোগ করলে দুইটা হবে, পরে উপর থেকে যদি আমি 2 কমন নেই তাহলে √18 প্লাস 3 নিচে 2, এটা একটা কাটা,
তাহলে কত আসতেছে √18 + 3। দেখো তোমার এত কষ্ট করার দরকার নেই, তুমি এখান থেকে একবারে দশমিকে বের করে নিবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ক্যালকুলেটর নাই, এই জন্য পরিশ্রম করতেছি। তাহলে এবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস এ। দেখো s হলো √18 + 3, এদিকে না, জায়গা কম, ছোট করে লিখতে হবে, এখানে লিখি √s ইন্টু, দেখো এটা ইন্টু s মাইনাস এ, একটু বোঝার চেষ্টা করো। এটা s থেকে এটা বাদ দিবা একবার, তার মানে √18 + 3 থেকে -√18 হবে। তারপর s মাইনাস বি, s মাইনাস সি, তার মানে একবার এটা বিয়োগ একবার এটা বিয়োগ, ইন্টু √18 + 3 - 6 ইন্টু, তারপর আবার এই √18 + 3 মাইনাস আবার √18। এবার দেখো এটা তুমি বিশ্বাস করো, এটার তুমি ক্যালকুলেটরে উঠালে কত আসছিল, এখানে উত্তর 18 আসছে না, এটা 9 আসবে। তুমি দেখো 9 বর্গ একক আসবে, এটা আমাকে বিশ্বাস করো। তুমি ক্যালকুলেটরে উঠাও, বিশ্বাস না হয় ক্যালকুলেটরে উঠাও, এসে পড়বে। দেখো এটা কাটলে আর এটা কাটা যাবে, এটাও কাটা যাবে। এখানে দেখো তোমার আসবে হলো -3, √18 - 3, √18 - 3, √18 + 3, তার মানে a স্কয়ার - b স্কয়ারের সূত্র, তাহলে 18 বিয়োগ 9 হবে। আর এই 3 আর 3 গুণ করে কত হয়েছে 9, 3 3 এ 9, এটা আবার রুট, তাহলে 9 গুণ 9, দেখো এটা 9 এটাও 9, 9 9 গুণ করলে 9 এর স্কয়ার, 9 এর স্কয়ার আর রুট কেটে গেলে শুধু 9 আসবে। আরে তোমার এত কিছু করার দরকার আছে, তুমি বড় ক্যালকুলেটর আছে শুধু উঠাই দিবা, শেষ, তোমার এত পরিশ্রমের দরকার নেই। তাহলে ABCD এর ক্ষেত্রফল, ABCD বর্গের ক্ষেত্রফল, আমরা জানি কোন বর্গক্ষেত্রের কোণ বর্গক্ষেত্রটিকে সমান দুইটা ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এটা দেখো ভালো করে, এই পাশের ক্ষেত্রফল আর এই পার্টের ক্ষেত্রফল সমান, তাহলে আমি একটার ক্ষেত্রফল যদি বের করি 2 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে 9 গুণ 2 বর্গ একক, তাহলে 9 দুগুণে 18 বর্গ একক। তাহলে 3টা পদ্ধতিতে বের করছি, তোমার চাইলে আরো 2টা পদ্ধতিতে আমরা বের করতে পারতাম। তো 3টা চেয়েছে, আমরা 3টাই বের করলাম, থাক। আমি আশা করবো বুঝতে পারছো, তোমার কিন্তু একটা সৃজনশীলে শুধু 4 মার্কের জন্য এত বড় অঙ্ক দিবে না, তোমার 3টা পদ্ধতিতে বের করতে দিবে না কখনোই 4 মার্কের জন্য। চলো আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে PS রেখার সমীকরণ নির্ণয় করো, মানে P বিন্দু এবং S বিন্দু দেওয়া আছে, আমাদের এটা সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা খুবই সহজ, আমরা জানি, দেওয়া আছে, তুলে নিতে হলে কি কি লাগবে, P এবং S। P হলো 5,2 আর S হলো -2, -1। তাহলে PS রেখার সমীকরণ দেখো y - y1, y - y1, y1 এটা, y2 এটা, অথবা y1 এটা, y2 এটা। যদি এটা y1 ধরো, এটা অবশ্যই x2 ধরতে হবে, সরি ভুল বলছি, এটা যদি x1 y1 ধরো তাহলে এটা অবশ্যই x2 y2 ধরতে হবে। আর যদি এটা x1 y1 ধরো তাহলে এটা x2 y2 ধরতে হবে, একটা ধরলেই হয়। তাহলে y - 2 / 2 মাইনাস এটা, মাইনাস মানে কি, তার চিহ্ন পরিবর্তন হয়, ইকুয়াল টু x - x1, x1 - x2, তার মানে এটা +2 হবে। y - 2 / 3 সমান x - 5 / 7, আড়াআড়ি গুণ করো, 7y - 14, এটার সাথে এটা গুণ করলাম, আর এটার সাথে এটা গুণ করলে 3x - 15। এখন তুমি যদি চাও সবাইকে এক পাশে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। তাহলে 7y - 3x - 14, এটাই পাশে আসলে +15 = 0। তাহলে 7y - 3x + 1 = 0, এটা আনসার, এটাই উত্তর। এটা দেখো বলছে পি কিউ, বইয়ের মধ্যে তোমার ভুল আছে, বইয়ের মধ্যে এটা বলা আছে PQRS, কিন্তু PQRS চতুর্ভুজ উৎপন্ন হয় না এখানে, কারণ PQRS এই বিন্দু চারটি তুমি যদি এখানে স্থাপন করো তখন দেখবা যে P এর পর Q, Q এর পর R, তারপরে S আসে না,
এখানে আসবে পি, এখানে আসবে কিউ, এখানে আসে এস, এখানে আসে আর। তা তুমি যদি পি কিউ আর এস তুমি এভাবে দাও তো চতুর্ভুজই হবে না। তোমাকে মূলত পি কিউ এস আর এভাবে যোগ করতে হবে, তাহলে চতুর্ভুজ হবে পি কিউ এস আর। এখানে আমি পরে ঠিক করে দিছি, বইয়ের মধ্যে কিন্তু ভুল আছে, এটা খেয়াল রেখো। এটা কিন্তু 2026 সালের বইয়ের 24 নাম্বার, 24 না, এটা আমি ভুল তুলছি, এটা আগের বইয়ের 24 নাম্বার। এটা এর আগেরটা কত নাম্বার ছিল? 19, তাহলে এটা 20 নাম্বার হবে। এটা 20 নাম্বার, বর্তমান নতুন বইয়ের 20 নাম্বার, কিন্তু এটা পুরনো বইগুলোতে কিন্তু 24 নাম্বার আছে। যাই হোক, নাম্বার বড় কথা না, অঙ্ক পারলেই হয়। তুমি অঙ্ক শিখো, নাম্বার দিয়ে কি করবা? তাহলে এখানে বলছে যে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এটার ক্ষেত্রফল বের করব। প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান হলো বর্গের ক্ষেত্রফল, আর বর্গের ক্ষেত্রফল জানা থাকলে বর্গের বাহু বের করতে গেলে রুট করে দিলেই হয়। আর যখন আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তখন কর্ণ হলো √2a। তার মানে আমাকে আগে এটার চতুর্ভুজের ক্ষেত্রফল লাগবে এটার বের করতে। তারপর প্রশ্ন মতে এই ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফল, তারপর ওখান থেকে বাকি কাজটা করব। আমি এখানে খ নাম্বারটা করে দিব, কারণ খ নাম্বারটা এত ডিটেলসে করা লাগবে না, এটা সহজ অঙ্ক। দেখো পি কিউ এস আর, পি বিন্দু বসিয়ে দাও। তাহলে পি কিউ এস আর এর ক্ষেত্রফল, পি কিউ এস আর এর ক্ষেত্রফল হাফ মডুলাস। দেখো পি বিন্দু কত? পি বিন্দু হলো 5 2, কিউ হলো -3 2, এস হলো -2 -1, আর আর হলো 4 -1, আবার 5 2 বসাতে হবে। তোমরা কিন্তু এখানে স্থাপন করে দেখো বিন্দুগুলো, আমি তো আগে করিয়েছি, আমি জানি এটা ভুল আছে। তোমার তো আমার মানে একেবারে পুরোপুরি বিশ্বাস করলে হবে না, তুমি একটু চেক করে দেখো, তাহলে মনের শান্তি লাগবে। এখন দেখো হাফ, 5 দুগুণী 10, 3 একে 3, 2 একে 2, 4 দুগুণী 8। এটাকে হবে -6, তাহলে হবে হলো +6, -4 হয়ে যাবে +4, -4 আবার হবে হলো +4, -5 হয়ে যাবে হলো +5। তাহলে আমরা পাচ্ছি, যোগ করে তো 13 2 15 আর 8 23, 23 আর 6 29 আর 4 33 আর 4 37 আর 5 42, তাহলে 21, 21 বর্গ একক, 21 বর্গ একক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল সমান হলো 21 বর্গ একক। তাহলে বর্গের বাহু কত হবে? বর্গের বাহু, দেখো ক্ষেত্রফল জানা থাকলে বাহু মানে রুট করলে হয়ে যায়, ক্ষেত্রফলকে রুট করলে বাহু পাওয়া যায়, তাহলে এত একক। এবার আমি যদি কর্ণ বের করতে চাই, কর্ণের সূত্র কি ছিল? √2 ইন্টু বাহু। তাহলে কর্ণ সমান হবে √2 ইন্টু বাহু, মানে √2 এর সাথে এই বাহুর দৈর্ঘ্য গুণ করতে হবে, যেহেতু দুইটাই রুট আছে, দুইটাই পজিটিভ। তাহলে আমরা এখানে দুইটা একটার সাথে গুণ করে দিতে পারি, √/√/42 একক। এখন তুমি এটাকে দশমিকে নিবা নাকি আরো কাজ করবা সেটা তোমার ইচ্ছা, আমি করব না। এবার চলো সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, এই টাইপটা, এটা তো একটা অঙ্ক না, এটা একটা টাইপ। বলছে পি কিউ এস আর চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো বিন্দুর স্থানাঙ্ক পরিবর্তন হতে পারে, চতুর্ভাগ দ্বিতীয় জায়গা তৃতীয় আসতে পারে, তৃতীয় জায়গা চতুর্থ যেতে পারে, প্রথম যেতে পারে, যে কোনোটা আসতে পারে, কিন্তু পদ্ধতির কোনো পরিবর্তন হবে না, পদ্ধতি একই। তা তুমি একটা যদি ভালো করে শিখে নাও তাহলে বাকি সবই পারবা। তাহলে চলো আমরা বিন্দুটাকে স্থাপন করি। পি হলো 5 2, দেওয়া আছে কি আগে আমরা দেখি, দেওয়া আছে। এবার বিন্দুগুলো স্থাপন করি। দেখো পি হলো 5 2, তাহলে 1 2 3 4 5, 1 2, এটা হলো পি বিন্দু 5,2। এবার আছে -3,2, 1 2 3 1 2, এটা হলো -3,2, -3,2 কিউ। এরপর আর হলো 4 -1, 1 2 3 4, এই -1, এটা হলো আর 4 -1। এরপরে আছে হলো s -2, -1, তাহলে 2 ঘর বামে 1 ঘর নিচে, এটা হলো -2, -1। এখন দেখো তুমি যদি এগুলো যোগ করে দাও, এগুলো যদি যোগ করে দাও, তাহলে যে চতুর্ভুজ এখানে উৎপন্ন হলো, আমি যদি পি কিউ এস এই পি কিউ আর এস যোগ করতাম তাহলে কোনো চতুর্ভুজ উৎপন্ন হতো না। তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে কোন কোন অংশ অবস্থান করতে হবে? দেখো কোন চতুর্ভাগ বলছে? দ্বিতীয়। আমার কাছে কিন্তু চতুর্থ তৃতীয় প্রথম যে কোনোটা জানতে চাইতে পারে, একই পদ্ধতি। দেখো
যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের কথা বলছে, একটু ভালো করে লক্ষ্য করো। এটা দ্বিতীয় চতুর্ভাগে কি এই পাশের এই অংশটা অবস্থান করতেছে না? তাই এইটুকুর ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, আমার এই বিন্দু লাগবে, এই বিন্দু জানা লাগবে, এই বিন্দু জানা লাগবে এবং এই বিন্দু জানা লাগবে। মানে যতগুলো শীর্ষবিন্দু আছে, যে ভুজ উৎপন্ন হয়েছে, এখানে যেহেতু চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু পঞ্চভুজ, ত্রিভুজ যে কোনো কিছু উৎপন্ন হইতে পারে। হ্যাঁ, যে ভুজই উৎপন্ন হোক না কেন, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক খোঁজার চেষ্টা করবা। এটার স্থানাঙ্ক অলরেডি জানা আছে, এটার স্থানাঙ্ক 0 0, এটাও জানা আছে। তাহলে বাকি দুইটার স্থানাঙ্ক আমার লাগবে, একটা হলো এইটা আর একটা হলো এইটা। এদের ছেদবিন্দু বের করে, এটার ছেদবিন্দু কিন্তু এমনি বোঝা যাচ্ছে, এটার ছেদবিন্দু এটা হবে 2, মানে 2 একক উপরে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু তুমি বুঝতে পারবে না, এটা কিন্তু দশমিকে আসবে, মাঝখানে আছে, এটা আন্দাজে দেওয়া যাবে না। তাহলে আমি এটা বলতে পারি যে পি কিউ এর ছেদবিন্দু, মানে পি কিউ ওয়াই অক্ষকে 2 একক উপর দিয়ে ছেদ করবে, এটা বোঝাই যাচ্ছে যেহেতু এটা সমান্তরাল। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এমনিতেই বলতে পারবো, যেহেতু দেখো পি বিন্দু এবং কিউ বিন্দু দুইটারই কোটি সমান। তাহলে কোটি সমান হলে এটা কিন্তু সবসময় এক্স অক্ষের সমান্তরাল হয়, এটা বোঝাই যায়। কোটি সমান মানে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার কোটিও 2 হবে, আর ভুজ তো 0। তাহলে এটা তো আমি বুঝে ফেলছি এই বিন্দুর স্থানাঙ্ক। কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এত সহজে আমরা বুঝতে পারবো না। আর এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য অবশ্যই আমাকে কিউএস এর সমীকরণ আমাকে বের করতে হবে। তারপর ওই সমীকরণটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে। যদি পি বিন্দু বাই চান্স এদিকে থাকতো, এমন যাইতো, তখন কিন্তু আর আমি এত সহজে বের করতে পারতাম না। তখন এই পি কিউ এর সমীকরণ নির্ণয় করতাম, তারপর পি কিউ এর সমীকরণ থেকে দেখতাম ওই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করা তো খুবই সহজ। এক্স অক্ষের ছেদবিন্দুর সময় ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের ছেদবিন্দুর সময় এক্স ইকুয়াল টু 0 বসালেই হয়ে যায়। তাহলে চলো আমরা কার্যক্রম শুরু করি। দেখো তাহলে পি কিউ এস আর চতুর্ভুজের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থানকৃত অংশ নাম দিয়ে দিই। এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম হলো কিউ। তাহলে এ বি সি কিউ, এ বি সি কিউ চতুর্ভুজ উৎপন্ন করে, চতুর্ভুজ উৎপন্ন করে এটা। এখন চারটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে, কিউ জানা, বি জানা। তাহলে আমরা লিখতে পারি বি হলো মূল বিন্দু, মূল বিন্দু বি হলো 0 0। তাহলে দুইটা পেয়ে গেলাম। এখন দেখো সি বিন্দু, পি ও কিউ এর, পি ও কিউ এর কোটি ওয়াই সমান হলো 2। দেখো পি ও কিউ দুইটারই কিন্তু কোটি ওয়াই সমান 2, সুতরাং পি কিউ রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হবে কত? ওয়াই, দেখো ওয়াই এর মান 2, এক্স এর মান 0, যেহেতু তাহলে 0,2। সি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,2। আমি এখানে সি দিয়ে রাখলাম, নাহলে পরবর্তীতে বুঝতে পারবো না কোনটা সি আর কোনটা। এবার আমার দরকার এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এস কিউ রেখার সমীকরণ, এস কিউ এর সমীকরণ, দুইটা বিন্দু জানা থাকলে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয়? আমরা প্রথমে কার সমীকরণ বের করছিলাম, এস কিউ এর নাকি? না, পেয়ে গেছে, লস হয়ে গেল। এস কিউ এর সমীকরণ বের করতে গেলে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। দেখো আমি যখনই মাইনাস দেই, কারো মাইনাস দেই, মানে তার চিহ্ন পরিবর্তন করে বসাই, এক লাইন কম। তাহলে y মাইনাস 2 ডিভাইডেড বাই 3 আর x প্লাস 3 ডিভাইডেড বাই মাইনাস 1, বা y মাইনাস 2 সমান হলো গুণ করলে 3x, তা হয়ে যাবে মাইনাস 3x। এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে প্লাস 9, তার মানে মাইনাস 9 হবে, কারণ এই মাইনাস উপরে গুণ করে দিলাম, কারণ লব হরকে মাইনাস দিয়ে গুণ করলে দুইটা চিহ্নই পরিবর্তন হবে, 3 ওখানে চলে গেল। তাহলে বা y ইকুয়াল টু মাইনাস 3x, এই মাইনাস 2 ডানে গেলে কি প্লাস 2 হয়ে যাবে, দেখো মাইনাস 2 ডানে গেলে প্লাস 2,
তাহলে -9 + 2 মানে -7। এখন এই সরল রেখাটার এক্স অক্ষের ছেদবিন্দু কি সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি, এটাকে 1 নং দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। 1 নং রেখার এক্স অক্ষের ছেদবিন্দুর কোটি = 0। ছেদবিন্দুর কোটি y সমান হলো 0। তাহলে সুতরাং 0 = -3x - 7 বা 3x = -7, x = -7/3। তাহলে অলরেডি আমরা a এর মানও পেয়ে গেছি। তাহলে সুতরাং a বিন্দু হবে -7/3, 0। আমি তোমাদের কিন্তু বারবার বলতেছি, এইটা এই যে এই বিন্দুটা পেয়েছি না, এটা সমান্তরাল বলে আমি এটা কিন্তু বলতে পারছি, অন্যথায় কিন্তু আমাকে এটার সমীকরণ বের করে তারপর এটা x অক্ষ y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেভাবে আমরা বের করতাম। একটু মনোযোগ দিয়ে একটা ভালো করে বুঝতে পারলে কিন্তু বাকি সব করতে পারবা। চিত্র দেখবা, সুন্দর করে বিন্দুগুলো বের করবা, হয়ে যাবে। তাহলে আমরা অলরেডি এ বি পি কিউ কই গেল, কোথায় লিখলাম যে এ বি সি কিউ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হলো তোমার পেয়ে গেছি -7/3, এ হলো -7/3, 0, বি হলো 0, 0, সি হলো 0, 2 আর কিউ হলো -2, কত, ও সরি -3, 2, -3, 2। তো এই চারটা বিন্দু পেয়ে গেলাম। তাহলে এখন লিখতে পারি, সুতরাং এ বি সি কিউ এর ক্ষেত্রফল সমান হাফ, বিন্দুগুলো বসা, -7/3, 0, 0, 0, তারপর আছে 0, 2, তারপর -3, 2, আবার -7/3, 0। তুমি যদি 0, 0 দিয়ে প্রথমে শুরু করতে, দেখো 0, 0, এটা তারপর এটা মানে বিসি কিউ এ, এভাবে যদি শুরু করো বিসি কিউ এ, তাহলে বি দুইবার আসতো, মানে 0, 0 দুইবার লিখতে হতো, হিসাব করতে সহজ হতো, কারণ গুণফল 0 হতো বেশি বেশি। যাই হোক, এটা লিখছি তো লিখছি। তাহলে এখানে হাফ, এটার গুণফল 0, এটা 0, এটা 0, এটা 0, বাবা এখানেও তো 0 হচ্ছে সব, এটা 0, এটা 0, এটা কত হচ্ছে +6, কারণ -6 হয়ে যাবে +6, আর এটা গুণ করলে -14/3, তাহলে হয়ে যাবে +14/3 এটা। তাহলে হাফ 318 আর 14, 18 আর 14 কত, 32/3, তাহলে 32/6, 32 ডিভাইডেড বাই 3 দুগুণে কত 6। এটাই এত বর্গ একক হলো এটার ক্ষেত্রফল। দেখো একটু চেক করো আমি কোথাও হিসাবে ভুল করছি কিনা, কারণ অঙ্ক করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, হিসাব করতে নিয়মের কোনো ভুল নেই, এটা নিশ্চিত থাকো। হিসাব করতে গেলে দেখা যাচ্ছে আমি ভুল করছি, তোমরা ঠিক করে নিবে, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোথায় ভুল হয়েছে, কিন্তু আমি এখন ধরতে পারবো না, কারণ আমি যার ভুল সে ধরতে পারে না। তোমরা একটু চেক করো, ভুল হলে তখন তোমরা সেটা ঠিক করে নিও। তারপরেও আমার বিশ্বাস হয়তো বা হবে না, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নমুনা প্রশ্নগুলো, ছোট প্রশ্ন, সৃজনশীল সব সমাধান করে দিব। ওইটা দেখলে তোমরা আরো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওখানে এই ধরনের সৃজনশীল আছে আরো, আর আমি এমনিতেও সৃজনশীল করিয়ে দিব, তখন বাকিটা তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।